মুক্তি আর তার ছেলে সমস্ত প্ল্যান এবার আড়াল থেকে শুনে চমকে গেল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রশ্মিকা বাড়ি ফিরছে না দেখে সবাই চিন্তিত হয়ে পড়ে। আর তখনই সেই মুহূর্তে রশ্মিকা বাড়ি আসলে রশ্মিকার মা রশ্মিকার সাথে খুব রাগারাগি করে। রশ্মিকা তাকে তখন বলতে লাগলো, আমি কি কোনো ভুল করেছি? তখনই কম্পাস বলতে লাগলো, শুনো রশ্মিকা, আমাদের বাড়ির অবস্থা এমনিতেই তুমি জানো। এখন থেকে না বাড়ির গাড়ি নিয়ে যে কোনো জায়গায় যাবে, পা ফেলতে সাবধানে ফেলবে। শকুনের চোখ পড়েছে আমাদের বাড়ির উপর, যতক্ষণ না ওই চোখগুলি আমি অন্ধ করে দিতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে তো সাবধান থাকতে হবে। বিহান তখন রেগে গিয়ে বলতে লাগলো, উনি উনি সবার সাথে লড়াই করবেন, যুদ্ধ করবেন, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, এই বলে চলে যাও। অন্যদিকে কম্পাস ভাবতে থাকে, এদিকে মুক্তির ছেলে ঘরের সমস্ত আসবাবপত্রগুলি দেখতে থাকে আর বলতে লাগলো, মা, এই বাড়িটার তো অনেক ডিমান্ড, আমার তো মনে হয় এই বাড়িটা 15 লক্ষ টাকারও বেশি বিক্রি হবে, তাহলে তো আমরা অনেকটা বড় অংশ ভাগ পাবো। মুক্তি তখন বলতে লাগলো, তোকে সে নিয়ে একদম ভাবতে হবে না। আর এই বাড়ির শুধু বাড়ি না, আরো অন্যান্য যে সম্পত্তিগুলি আছে সমস্ত সম্পত্তিগুলি থেকে যে টাকাটা পাবো না, তুই আর আমি সারা জীবন রাজার হালে বসে খেতে পারবো। তখনই সেনাপতি বলতে লাগলো, মা, তাহলে ওই কম্পাস দিয়ে একটা সমস্যা সৃষ্টি করেছে ডিএনএ টেস্ট, সেটা করলেই তো ধরা পড়ে যাবে আমি অখিলেশ বাবুর ছেলে নই। তখনই মুক্তি বলতে লাগলো, সেই প্ল্যানটা না আমি অলরেডি করে ফেলেছি, সেটা নিয়ে তোকে একদম ভাবতে হবে না। হবে আমাদেরকে খুব সাবধানে কাজগুলি করতে হবে, তুই এ নিয়ে একদম চিন্তা করিস না। তখন সেনাপতি বলতে লাগলো, মা, ওই মেয়েটা আমারও শত্রু, তোমার যেমন শত্রু আমার শত্রু। ওই মেয়েটাকে আমি এমন উৎকৃষ্ট করবো না, ওই মেয়েটা এই বাড়ি ছেড়ে পালানোতে বাধ্য হবে। তখন মুক্তি বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছিস, ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে তারপর আমাদের আস্তে আস্তে করে এই বাড়ির সমস্ত সম্পত্তির বড় অংশটা নিতে হবে। আর তার জন্য আমাদেরকে অনেকটা প্ল্যান করতে হবে। আর যা করবি কিন্তু সবকিছু ঠান্ডা মাথায় করতে হবে। না হলে কিন্তু আমরা ধরা পড়ে যাবো। সেনাপতি তখন বলতে লাগলো, মা, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। অন্যদিকে কম্পাস তার ব্যাগপত্র গুছাতে থাকে ওই ডিকের যে ওষুধ ফ্যাক্টরিগুলি আছে সেখানে যাওয়ার জন্য। এদিকে ঋতুজার মনটা ভালো নেই। ঋতুজা বারবার মুক্তির সেই কথাটা ভাবতে থাকে। মুক্তি যে বলেছিল অখিলেশ আর সেই মুক্তির সন্তান, সে কথাটা সে কিছুতেই ভুলতে পারে না। কম্পাস তখন বলতে লাগলো, মা, তোমার কি হয়েছে? তুমি কি ভয় পাচ্ছ? তুমি একদম ভয় পাবে না। ওরা কিন্তু ইচ্ছে করে এই প্ল্যানটা করেছে যাতে আমাদেরকে ভয়ের মধ্যে রাখতে পারে। আমার এ যাটুকু মনে হচ্ছে। আর ডিকের সাথে আমি বোঝাপড়াটা করব। ওর ফ্যাক্টরিতে গিয়ে যদি কোনো অবৈধ ওষুধ তৈরি হচ্ছে জানতে পারে তাহলে ওর পর্দা আমি সেখানে খুলে দেবো। ওকে আমি জেলে দেব। তখন ঋতুজা বলতে লাগলো, আরে আমার সেই বিষয়টা নিয়ে তো ভয় হচ্ছে। তুই একা একাই ওই লোকটার সাথে লড়াই করতে যাবি? কম্পাস তখন বলতে লাগলো, না মা, আমি একা কেন যাবো? আমার সাথে আমার টিমের সবাই যাবে। তুমি এ নিয়ে একদম ভয় পাবে না। তো কি হয়েছে মা তোমার? তুমি ওই মুক্তি মাসির কথাগুলি ভাবছো? বিশ্বাস করো, মুক্তি মাসি এটা প্ল্যান করে এ বাড়িতে এসেছে। ওটা মুক্তি মাসির ছেলে হলেও কিন্তু উকিলের স্যারের ছেলে না, সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি। আমি উকিলের স্যারের মুখ দেখে বুঝতে পেরেছি উকিলের স্যার নিজেও কনফিউজ। তাই তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে উকিলের স্যারের কাছে গিয়ে এই মুহূর্তে তার মুখ থেকে আস্তে আস্তে করে সমস্ত সত্যগুলো বের করতে হবে। আর এটাই কিন্তু সুবর্ণ সুযোগ, তুমি ওই উকিলের স্যারের কাছাকাছি যাওয়ার। তাই তোমাকে আবারও বলছি, মা, তুমি যা করবে কিন্তু এই সুযোগে করতে হবে। এটা কিন্তু মুক্তিবাসীর একটা প্ল্যান। আমার মনে হচ্ছে এটা অভিজ্ঞান দত্ত প্ল্যান করে পাঠিয়েছে। ও মুক্তিমাসির ছেলে হতে পারে কিন্তু ও উকিলের স্যারের কিছুতেই ছেলে না। তখনই ঋতু বলতে লাগলো, কি বলছিস কম্পাস, সত্যি? কম্পাস তখন বলতে লাগলো, হ্যাঁ মা, সত্যি এটা অভিজ্ঞান দত্ত প্ল্যান করে পাঠিয়েছে যাতে আমাদেরকে ব্যতিব্যস্ত করা যায়। তুমি এ নিয়ে চিন্তা করো না। আর তোমাকে আমি যেটা বলছি সেটা শুনে এদিকে বড় বৌমা এসে বলতে লাগলো, বিহান নাকি ঘরের মধ্যে শুধু পায়চারি করছে, ও একদম ভালো নেই। এই ঋতুজা তখন বলতে লাগলো, ঠিক আছে আমি বিহানের কাছে যাচ্ছি। কম্পাস তখন বলতে লাগলো, মা, আমি বিহান স্যারকে সামলাচ্ছি, তুমি গিয়ে উকিলের স্যারকে সামলাও। তখন ঋতু বলতে লাগলো, তুই আবার ঝগড়া করবি না তো? এই কথা শুনে কম্পাস বলতে লাগলো, না মা, আমি একদম ঝগড়া করব না। আমি বলছি তো আমি ওকে সামলে নেব। তুমি এই উকিলের স্যারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। এই সুবর্ণ সুযোগটা তোমাকে কাজে লাগাতে হবে। মুক্তি মাসির সাথে যদি ওনার সত্যি এই সম্পর্ক থাকে, একটা ছেলে হয়, এতদিন কেন সেই ছেলেটাকে উকিলের স্যারকে জানালো না? সেই বিষয়গুলি তুমি বের করার প্ল্যান করো। তুমি আমাকে নিয়ে ভেবো না। তখন ঋতু বলতে লাগলো, ঠিক আছে কম্পাস, সাবধানে, তুই কিন্তু একদম ঝগড়া করবি না বিহানের সাথে। অন্যদিকে মুক্তি কথা বলতে থাকে অভিজ্ঞান দত্তের সাথে। অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, ঠিকঠাক মতো আছে তো সব ওইদিকে? তখন মুক্তি বলতে লাগলো, সব ঠিকঠাক আছে, কিন্তু ওই মেয়েটাই তো সবকিছু ঝামেলা পাকায়। ও বলেছে ডিএনএ টেস্ট করাবে আর এদিকে সেটার জন্য ঋতুজও লাফাচ্ছে। তখন অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, আরে সেই সমস্যার সম্মুখীন তো হতে হবে, আমরা বেশ ভালো করে জানি। তাই তো আমরা সেটা প্ল্যান করে নেমেছি।
আমরা সেনাপতির ব্লাড টেস্টের জায়গায় কিন্তু আমরা বিহানের ব্লাড স্যাম্পলটা দেব। আর সেই ব্যবস্থাটা তোমাকেই করতে হবে। মুক্তি তখন বলতে লাগলো, "আমি কি করব বুঝতে পারছি না। বিহান তো সবসময় ঘরের মধ্যেই থাকে। তাহলে আমি ওই ব্লাড স্যাম্পল কালেক্ট করব কি করে?" অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, সেটা ধীরে, ধীরে করতে হবে। ডিকে এদিকে তার খেলা শুরু করে দিয়েছে। আমাদেরকে আমাদের মতো করে এগিয়ে যেতে হবে।" তখন মোনালিসা চলে আসে তার দাদুর কাছে আর এসে বলতে লাগলো, "জানো দাদু, মুক্তি মাসি নাকি তার ছেলেকে নিয়ে ফিরে এসেছে। মাহি এইমাত্র আমাকে সবটা জানালো।" আমি না অবাক হয়ে যাচ্ছি। বিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "তোমার অবাক হওয়ার কোনো কারণ নেই। তোমাকে আমি বলছি তুমি কতদূর এগোলে বিহানকে নিয়ে? আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তোমাকে তো একটা বড় পার্টির আয়োজন করতে হবে। আর বিহানকে তোমার কাছাকাছি আনতে হবে। কম্পাসকে বুঝিয়ে দিতে হবে যে বিহান একমাত্র তোমার। বিহানের জীবনে কম্পাসের কোনো জায়গা নেই। বুঝতে পারছো?" তখন মোনালিসা বলতে লাগলো, "দাদু, আমি বুঝতে পারছি। তাহলে আমি আমার প্ল্যান মতো এগোই?" তখন অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, "হ্যাঁ, তুমি তোমার প্ল্যান মতো এগো। তুমি এই দিকটা নিয়ে একদম ভাববে না। মুক্তি কি করছে, কি না করছে সবটা আমি ভাববো। তুমি তোমার মতো এগিয়ে যাও।" এইদিকে সুযোগ বুঝে অখিলেশের কাছে চলে আসে ঋতু। ঋতু এসে বলতে লাগলো, "শোনো অখিলেশ, তোমার কি একবারও মনে হচ্ছে না মুক্তি এই কথাটা সত্যি বলছে?" অখিলেশ তখন বলতে লাগলো, "আমিও তো বুঝতে পারছি না।" ঋতু তখন বলতে লাগলো, "মুক্তির সাথে তোমার কিন্তু অনেক দিনের সম্পর্ক। আর মুক্তির ছেলেটা এত বড় হয়ে গেছে, তাও তোমাকে জানালো না। তোমাদের মধ্যে এমন না যে তো সম্পর্কটা ছিল না, সম্পর্কটা কন্টিনিউ ছিল। তাহলে এই সম্পর্কটা এতদিন লুকিয়ে গেল কেন? হঠাৎ করে ওই ছেলেটাকে নিয়ে এই বাড়িতে আসার উদ্দেশ্যটা কি? তোমার একটু গন্ডগোল মনে হচ্ছে না?" তখন উকিলের বাবু কান্না করে দিয়ে বলতে লাগলো, "জানো ঋতু, আমার না বড্ড ভয় করছে। আমার মনে হচ্ছে আমি নিজের জালে নিজে ফেঁসে যাচ্ছি। আমি অনেক বড় চক্রান্তে ফেঁসে যাচ্ছি।" ঋতু তখন বলতে লাগলো, "সেটা কি তোমার মনে হচ্ছে?" তখন অখিলেশ বলতে লাগলো, "হ্যাঁ, আমার সেটাই মনে হচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না।" ঋতু তখন বলতে লাগলো, "তোমাকে সে নিয়ে একদম ভাবতে হবে না। তবে তুমি সত্যি করে বলো, ওই ছেলেটা কি সত্যি তোমার?" অখিলেশবাবু তখন বলতে লাগলো, "না, আমার তো কিছুই মনে পড়ছে না। তাহলে আমি কি করে বিশ্বাস করব ওই ছেলেটা আমার?" ঋতু তখন বলতে লাগলো, "তার মানে এখানে অনেক বড় রহস্য লুকিয়ে আছে।" তখনই অখিলেশবাবু কিছু বলার চেষ্টা করলে ঋতুকে আর সেই মুহূর্তে চলে আসে মুক্তি। মুক্তি এসে বলতে লাগলো, "তোমরা কি করছো? অখিলেশ, তোমার শরীরটা ঠিক নেই মনে হচ্ছে। তুমি ঠিকমতো ওষুধপত্র খাওয়া-দাওয়া করছো না। আরে এ তোমার জন্য না আমি ডাক্তারকে আসতে বলেছি। আজকে নতুন করে প্রেসক্রিপশন করিয়ে তোমাকে ওষুধপত্র আবার নিতে হবে। আর ঋতু, তোকে একটা কথা বলি, তুই তো তোর স্বামীর দায়িত্ব আমার উপরে ছেড়ে দিয়েছিস। তাহলে উম দেখ, আমি তোর স্বামীকে ভালোভাবে দেখতে পারবো।" এদিকে বিহান সমস্ত তার মিটিং ক্যানসেল করে দিতে থাকে আর বলতে লাগলো, "আমার না একদম ভালো লাগছে না। আমি একটা পরিবার এই প্রবলেমে ফেঁসে গেছি। তাই আমার একদম ভালো লাগছে না।" তখনই কম্পাস এসে বলতে লাগলো, "সমস্ত যে প্রোগ্রাম হবে সমস্ত প্রোগ্রামে সে অ্যাটেন্ড করবে। কোনো প্রোগ্রাম ক্যানসেল হবে না।" তখন বিহান রেগে যায় কম্পাসের উপর। কম্পাস তখন বলতে লাগলো, "কেন এমনটা করছেন? আপনি বুঝতে পারছেন না ওরা প্ল্যান করে এসেছে যাতে আপনার সমস্ত কিছু নষ্ট করে দিতে পারে। আপনার কলেজ, আপনার সব ব্যবসা সবকিছু নষ্ট করে দিতে পারে।" এইদিকে মুক্তি বারবার করে অখিলেশকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "অখিলেশ, তোমার কি অবস্থা হয়েছে? আর ঋতু, তুই আসলে সমস্ত কিছু আমার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত ছিলি।" তখন ঋতু বলতে লাগলো, "হ্যাঁ, আমি নিশ্চিন্ত ছিলাম বলেই তো তুই এতটা বৎসর খুব শান্তিতে ছিলি। বুঝতেই তো পারছি। আর আরেকটা কথা বলে রাখি অখিলেশ, যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আর এই ফলটা না এখানে ভোগ করে যেতে হবে। কর্ম অনুসারেই তো ফলটা পায়। বুঝতে পেরেছো অখিলেশ?" তখন মুক্তি প্রচণ্ড রেগে যায় ঋতুর উপরে। ঋতু কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কম্পাস বিহানকে বলতে লাগলো, "মুক্তি মাসির এটা চক্রান্ত। এটা চক্রান্ত করে এই বাড়িতে ঢুকেছে। আপনি মাথা ঠান্ডা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি মুক্তি মাসির সমস্ত চক্রান্ত আমি ফাঁস করব। মুক্তি মাসি প্ল্যান করে ওই ছেলেটাকে নিয়ে এই বাড়িতে এসেছে। উকিলের সাহেব নিজেও জানে না যে এটা উনার সন্তান। তাই বিশ্বাস করুন, আপনি এ নিয়ে একদম টেনশন করবেন না।" এদিকে মুক্তি প্ল্যান করতে থাকে ঋতুজাকে ডিভোর্স দেওয়ার কথা অখিলেশের সাথে। অখিলেশ কিন্তু কোনো কথাই বলে না। অন্যদিকে কম্পাস জানতে পেরে যায় যে ওরা বড়সড় চক্রান্ত করে এই বাড়িতে ঢুকেছে, এবারের সমস্ত সম্পর্ক নষ্ট